আমরা বাংলাদেশের জনগণ যারা আছি, আমরা যারা ভোটার আছি, আমরা যারা আমাদের মত প্রকাশ করতে চাই, আমরা যারা আমাদের ভোটের মাধ্যমে একটা পরিবর্তন আনতে চাই, একদম ওয়ার্ড পর্যায়ে থেকে একদম প্রধানমন্ত্রী সহ যাদেরকে আমরা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চাই যে আমাদের যারা প্রতিনিধি হবে তারা যেন আমাদের হয়ে কথা বলে, আমাদের হয়ে, আমাদের দেশের হয়ে বিশ্বের কাছে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। তার মাধ্যমে এই যে একটা সূচনা, এই সূচনার কাজগুলো কিন্তু আমরা করে দিই। তারপরের 5 বছর যারা ক্ষমতায় আসে তারা ক্ষমতাকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করেন। সেটা আমাদের বিরুদ্ধেও যাইতে পারে, আবার সেটা দেশের বিরুদ্ধেও যাইতে পারে, আবার সেটা দেশের পক্ষেও যাইতে পারে। পক্ষে গেলে মোস্ট ওয়েলকাম, আর যদি বিপক্ষে যায় তাহলে অবশ্যই আমরা নিন্দা জানাই, আমরা আলোচনা করি, আমরা সমালোচনা করি। কিন্তু আলোচনা করবার জন্য, সমালোচনা করবার জন্য যৌক্তিকভাবে যে কথাগুলো, ওই কথাগুলো অনেক সময় ক্ষমতাসীনরা পছন্দ করে না। যেটা আমরা দেখেছি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার সেটা পছন্দ করতো না। তারপরে দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারও কিছু কিছু জায়গায় টুটি চেপে ধরেছে, কিন্তু অবাধে কিন্তু কথা বলা গিয়েছে। এমনও হয়েছে যে কেউ যদি মাইক নিয়ে এসে ইউনূস স্যারকে তার কানের কাছে বলে যে ইউনূস তুমি অনেক করেছো, এই করেছো, সেই করেছো, মানে অনেক বদনাম করার পরেও ইউনূস স্যার তাকে বাধা দেয় নাই। এটা হচ্ছে আমার দেখা, আমার জীবনের শ্রেষ্ঠ স্বাধীনতার মধ্যে একটা উৎকৃষ্টতম স্বাধীনতা। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু তারেক রহমান, এখন আমরা তারেক রহমান সাহেবের কাছে অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর কাছেও আমরা অত্যন্ত একটা বড় বিস্তৃত কোনো আশা আমরা প্রকাশ করতেছি না, কিন্তু ছোটও কিন্তু আশা প্রকাশ করতেছি না। একটাই আশা, সেটা হচ্ছে যে আমরা যেন সবাই মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করতে পারি। মত প্রকাশের স্বাধীনতাকে যখন খর্ব করা হয় তখন কিন্তু দেশ আর দেশ থাকে না, দেশ হয়ে যায় একটা অন্ধকারের চূড়াগলি। কারণ অনেকেই যখন দেখে যে না, মত প্রকাশ করলে তার উপরে হামলা করা হচ্ছে, তার উপর মামলা করা হচ্ছে, তার চাকরি চলে গেছে, তো তার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, তখন মানুষ আতঙ্কগ্রস্ত হয়। শুধু মানুষ আতঙ্কগ্রস্তই হয় না, মানুষ কিন্তু ভিতরে ভিতরে ঘৃণার উৎপাদন করা শুরু করে। মানুষ যখন দেখে যে তার টুটি চেপে ধরা হয়েছে, ওই মানুষ নিরুপায় হয়ে ভিতরে ভিতরে ঘৃণা করতে শুরু করে। আমরা জানি যে মুমিনের 3টা অবস্থা আছে। যার ক্ষমতা আছে সে হাত দিয়ে সেটা বাধা দিবে, অর্থাৎ কোনো খারাপ কাজ হলে। আবার কেউ যদি হাত দিয়ে বা ক্ষমতা দিয়ে সেটা আটকাইতে না পারে, তখন সে মুখ দিয়ে কথা বলবার চেষ্টা করে যে আপনি এটা কইরেন না বা ওইটা কইরেন না, একটা সমালোচনা করে। আবার দেখেন যখন সে একটা মানুষ মুখ দিয়েও মনে করে যে না, মুখ দিয়ে কথা বললে তো আমার বিপদ হইতে পারে, সেই জায়গাতে যখন একটা মানুষ মুখ দিয়ে কথা বলা বন্ধ করে দেয়, তখন কিন্তু সে মনে মনে ঘৃণা উৎপাদন করে। ইসলামিকভাবে বলা হয়েছে যে মনে মনে ঘৃণা উৎপাদন করা হচ্ছে মুমিনদের মধ্যে একদম নিচু পর্যায়ের কাজ। কিন্তু দেখেন দেশের বাস্তবতায় এবং আমাদের রাজনৈতিক পরিস্থিতিতে যদি আমরা এই যে নিচু স্তরের কাজটাকে ব্যাখ্যা করি, তাহলে বলা যায় এই নিচু স্তরের কাজটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। কারণ একটি মানুষ যখন মুখ দিয়ে কথা বলার অধিকার সে হারিয়ে ফেলবে, তখন কিন্তু সে মনে মনে যে পরিমাণ ঘৃণা উৎপাদন করবে অন্যের কাছে, অফলাইনে যেরকম সে বলতে থাকবে, ঘৃণাটা প্রচার করতে থাকবে তার নিজ দায়িত্বে, তখন এই সরকার, এই জাতি, এই দেশ তবুলভাবে আজকে না হোক কালকে বা 10 বছর 20 বছর পরেও হলো সেটা করুণ পরিণতি ভোগ করে। সেই দিকে যেন আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ তার সম্পূর্ণ প্যানেল যেন এটাতে খুব বেশি চেপে না ধরে। আমরা চাইব যে স্বাধীনতার যে মূল্যবোধ, অর্থাৎ স্বাধীনতা বলতে আমি বুঝাচ্ছি যে কথা বলার স্বাধীনতা, তারেক রহমান ততদিন সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন যতদিন তিনি এই যে কথা হজম করবার মতন ধৈর্য ক্ষমতা তিনি অর্জন করতে পারবেন। কারণ একটি মানুষ যখন তাকে নিয়ে সমালোচনা করবে, তখন তিনি এটা জানতে পারবেন যে একটি মানুষ তাকে নিয়ে কতটুকু সমালোচনা করতেছে। তিনি সেটা শুনে তার যে কর্মপরিধি সেটা তিনি বাস্তবায়ন করতে পারবেন। মানুষ তাতে ভালোবাসুক বা খারাপ বাসুক সেটা কোনো বিষয় না, কিন্তু যখন তিনি মানুষকে টুটি চেপে ধরতে চাইবেন, তখন কিন্তু মানুষ ঘৃণার উৎপাদন করবে। আমি বারবার বলেছি, সুতরাং মানুষ যেন ঘৃণা উৎপাদন করার সুযোগ না পায়, সেটা থেকে বিরত রাখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে একদম যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হবে। আমরা জেনেছি এখন টিভির 4 জন সাংবাদিককে সুকচ করা হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা আসলেই দুঃখজনক। তারা নিরপেক্ষভাবে কাজ করবার চেষ্টা করেছে, হয়তো কিছু জামাত গড়নার ছিল, এজন্য তার চাকরিটাই খেয়ে দিতে হবে, এটা কোনো লজিক্যাল কোনো বিষয় হইতে পারে না। এছাড়া নৈতিক যে জায়গা, ওই কাজ হইতে পারে না। কারণ অপর দিকে যদি আপনারা দেখেন, কোনো সময় যদি আবার জামাত চলে আসে, জামাত কি বিএনপিপন্থী সবাইকে একদম ছাঁটাই করে দিবে? এটা তো হইতে পারে না। সবাই চাকরি বাকরি করবে, সবাই সবার জায়গা থেকে থাকবে, কিন্তু নিরপেক্ষ হয়ে সুন্দরভাবে কথা বলতে থাকবে। কিন্তু যে যার পক্ষে, সে অল্প অল্প এই তার পক্ষের মানুষজনকে নিয়ে, পছন্দের মানুষজনকে নিয়ে এটা বলতেই থাকবে। দুনিয়াতে কেউ একদম খাসা হইতে পারে না, কেউ ভালোবাসার কেন্দ্রবিন্দুতে যাইতে পারে না। আপনারা দেখেছেন আইন ও প্রবাসী মন্ত্রী, সর্বশেষ ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুল স্যার, রেজওয়ানা,
তারপরে তৌহিদ হোসেন যিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তো তাদেরকে মানুষ কিভাবে এখন ইগনোর করতেছে। অর্থাৎ আপনার ক্ষমতা যতদিন থাকবে আপনাকে সবাই স্যার বলবে, সালাম করবে, আর যখন ক্ষমতা শেষ তখন আপনাকে একদম পাশ কাটিয়ে ধাক্কা দিয়ে চলে যাবে। তাওহিদ স্যারকে একদম ধাক্কা দিয়ে একজন পুলিশের সাধারণ একজন অফিসার চলে গেলেন। কত বড় হতাশার। তার মানে বোঝা যায় যে আপনি যখন ক্ষমতায় ছিলেন আপনি মানুষের হৃদয় জয় করতে পারেন নাই। মানুষের হৃদয় যদি জয় করতে না পারেন তাহলে ওই ক্ষমতা, ওই সম্মান বেশি দিন টিকে না। আপনার জন্য বুক চিতিয়ে জান বাজি রেখে লড়াই করবে না কোনো মানুষ। সুতরাং এই জায়গা থেকে আমাদের নেতাদেরকে স্পষ্টত খুব ভালোভাবে এই জায়গা থেকে সরে আসতে হবে এবং স্বাধীনতার বিষয়ে আসলেই কনসার্ন হইতে হবে তাদেরকে, কেয়ারফুল হইতে হবে তাদেরকে, এবং মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে। একটা মানুষ যদি যতভাবে ইচ্ছা সে বলতে থাকুক, আমি শুনবো, কিন্তু সে যেন দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা না করে, আন্দোলনের নামে যেন কোনো রকমের দেশকে গন্ডগোল না পাকায়, এটা আমরা খেয়াল করব। কিন্তু তার মুখের যে ভাষা এটা যেন কেড়ে না নেওয়া হয়। এটা যদি কেড়ে নেওয়া হয় তাহলে মনে রাখবেন যে হাসিনার যে অবস্থা হয়েছিল, হাসিনা যেরকম মানুষের মুখের ভাষাকে কেড়ে নেওয়ার মধ্য দিয়ে তার প্রতি মানুষের ঘৃণাকে উস্কে দিয়েছিল, এই কাজ যেন কোনো শাসক কোনোদিন না করে, এটা আমরা আশা করি, প্রত্যাশা করি। আর যদি এর বিপরীত হয়, এর ব্যত্যয় ঘটে, তাহলে ওই যে মানুষের ঘৃণার ফলশ্রুতিতে এক সময় বন্যা হবে, এই বন্যায় সাইক্লোনের কারণে মহা দুর্যোগ হয়ে প্লাবন হয়ে সব কিছু বেঁচে যাবে। এই ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা মানুষের কাছে ক্ষণস্থায়ী। ক্ষমতার ব্যবহার করতে হয় মানুষের ভালোবাসা অর্জনের জন্য, ক্ষমতার ব্যবহার করতে হয় মানুষের হৃদয় জয় করবার জন্য। যে হৃদয় জয় করতে পারে না সে ক্ষমতার পরবর্তী সময়ে মানুষের ভালোবাসা অর্জন করতে পারে না, তখন তার জীবন যৌবন সব কিছুই বৃথা হয়, সমস্ত অর্জন বৃথা হয়। মানুষ মনে রাখে না, মানুষ দেখতে চায় তাকে ভালোবাসার জন্য কেউ উপযুক্ত মানুষ আছে। এই জন্য নেতা শুধু হইলেই হবে না, নেতা হইতে হবে জনবান্ধব নেতা, জনগণের নেতা, তাহলেই এই দেশ উন্নতির শিখরে চলে যাবে। তাই আরেকটা বিষয় বলতে চাই, জামাত ইসলামীকে প্রোভাইড করতে গিয়ে, জামাত ইসলামীর পক্ষ নিতে গিয়ে এই যে সাংবাদিকরা তাদের চাকরি হারাইলো, এখন জামাত ইসলাম কি তাদেরকে চাকরি দিতে পারবে? জামাত ইসলাম কি তাদেরকে হেল্প করতে পারবে? জামাত ইসলামের মিডিয়া কোথায়? জামাত ইসলামের মিডিয়া নাই কেন? জামাত ইসলামের কি টাকা পয়সা নাই? অবশ্যই আছে, তাহলে এগুলো শুরু করে না কেন? এখন কথা হয়েছে যে আপনি করতে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে, সেটা করুক। আর যদি না পারে তাহলে আমি মনে করি তাদের দিন শেষে আর রাজনীতি করার কোনো অধিকার নাই। কারণ যারা আপনার পক্ষে হয়ে কথা বলবে তাদেরকে যদি আপনি কোনোভাবেই হেল্প করতে না পারেন, তাদেরকে যদি আপনি দিন শেষে এমন একটা জায়গায় রাখতে না পারেন যে জায়গাতে সে দাঁড়াইলে সিকিউর ফিল করবে, সেই জায়গাটা না দিতে পারলে জামাত ইসলাম কেন কোনো দলের পক্ষেই মানুষ আর কথা বলবে না। দেখেন না একসময় কত হাইপ ছিল আওয়ামী লীগের পক্ষে কি কেউ কথা বলবার আছে? একদম ওই যে সাংবাদিক মাসুদ কামাল, তারপরে আরো কয়েকজন আছে, তারা ছাড়া তো আর কেউ নাই। যারা আছে তো তারা কিন্তু ভালোভাবে অবস্থান নিচ্ছে না। সেই কারণে বলা যায় যে আসলে আপনাদের এই যে ভালোবাসার জায়গা, আপনাদেরকে ভালোবেসে যারা কথা বলে তাদেরকে জায়গা করে দিন। যদি জায়গা করে না দিতে